সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। যুক্তরাষ্ট্র ভিয়েতনাম যুদ্ধে দক্ষিণ ভিয়েতনামের পক্ষ নিয়ে কমিউনিস্ট শাসনাধীন উত্তর ভিয়েতনামের ভিয়েত কং গেরিলা সেনাদের বিরুদ্ধে দীর্ঘ ২০ বছর যুদ্ধ করেছে। এই যুদ্ধে উত্তর ভিয়েতনামের প্রতিটি এলাকায় ভিয়েত কং গেরিলাদের নির্মূলের নামে সাধারণ মানুষের উপর গণহত্যা ও ধ্বংসযজ্ঞ চালিয়েছিল আমেরিকান বাহিনী। বছরের পর বছর ধরে এই কৌশল অবলম্বন করে নির্বিচারে বাড়িঘর ও বিভিন্ন স্থাপনা ধ্বংস এবং সাধারণ মানুষকে হত্যা করে মার্কিন সেনারা। যুক্তরাষ্ট্র মনে করেছিল এভাবে তারা প্রতিটি এলাকা ধ্বংসের মাধ্যমে ওই এলাকাকে গেরিলা মুক্ত করে পর্যায়ক্রমে পুরো উত্তর ভিয়েতনাম দখল করবে। কিন্তু যুক্তরাষ্ট্রের সেই স্বপ্ন পূরণ হয়নি। যুদ্ধে বিজয়ী হওয়ার পরিবর্তে শেষ পর্যন্ত লজ্জাজনক পরাজয়ের গ্লানি মাথায় নিয়ে মার্কিন বাহিনীকে ভিয়েতনাম ছাড়তে হয়। গাজায় একই পরিণতি বরণ করতে যাচ্ছে ইসরায়েল। মিডল ইস্ট আই এর সহ প্রতিষ্ঠাতা ও মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতির বিশ্লেষক ডেভিড হার্স্টের নিবন্ধের আলোকে বিস্তারিত থাকছে মোতালেব জামালির প্রতিবেদনে। ভিয়েতনামে মার্কিন বাহিনীর মতো একই কৌশল অবলম্বন করে অবরুদ্ধ গাজা উপত্যকায় গণহত্যা ও ধ্বংসযজ্ঞ চালাচ্ছে ইসরায়েল। ইহুদি বর্ণবাদী দেশটি গাজাকে হামাস মুক্ত ও ছোট্ট এই ভূখণ্ডকে দখল করার জন্য পুরো উপত্যকাকে ধ্বংস ও হাজার হাজার ফিলিস্তিনিকে হত্যা করছে। কিন্তু ইসরায়েল জানে না যে বিজয়ী হওয়ার পরিবর্তে গাজার যুদ্ধে তারা ইতোমধ্যেই হেরে গেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কয়েকদিন আগে সৌদি আরব সফরকালে বলেছেন, উদারবাদীদের হস্তক্ষেপের নীতি ছিল একটি মহাবিপর্যয়। আপনি জাতিগুলোকে ভেঙে ফেলতে বা পুনর্গঠন করতে পারবেন না। সোভিয়েত পরবর্তী রাশিয়া, আফগানিস্তান, ইরাক, লিবিয়া ও ইয়েমেন তার বড় প্রমাণ। তার এই কথা সর্বাংশে সত্য। সম্ভবত এই কারণেই ট্রাম্প ইয়েমেনে বোমা হামলা বন্ধ করার পরিবর্তে সিরিয়ার উপর যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছেন। একই সঙ্গে আঞ্চলিক আধিপত্য বিস্তারের লক্ষ্যে ইসরায়েলের দুটি প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করেছেন। এই দুটির একটি হল সিরিয়াকে বিভক্ত করা বা ভেঙে ফেলা এবং দ্বিতীয়টি হল ইরানের সাথে যুদ্ধ করা। ট্রাম্প এই দুটি ইস্যুর একটিও ইসরায়েলের কট্টরপন্থী প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে ব্যবহার করতে বা কাজে লাগাতে দেননি। সন্ত্রাসবাদে রাষ্ট্রীয় মদদ দেওয়ার অভিযোগে সিরিয়ার উপর ১৯৭৯ সালে আরোপ করা বহুমাত্রিক মার্কিন নিষেধাজ্ঞা কংগ্রেসকে পাশ কাটিয়ে প্রত্যাহার করে তিনি দেশটিকে বিভক্ত করার ইসরায়েলি পরিকল্পনা নস্যাৎ করে দিয়েছেন। অন্যদিকে ইরানের পরমাণু কর্মসূচিকে কেন্দ্র করে দেশটিতে হামলা চালানো এবং এই যুদ্ধে যুক্তরাষ্ট্রকে জড়িয়ে ফেলার নেতানিয়াহুর পরিকল্পনাকেও ব্যর্থ করে দিয়েছেন ইরানের সাথে আলোচনায় বসার মাধ্যমে। যুক্তরাষ্ট্রের প্রশাসন ও কংগ্রেসে প্রভাবশালী ইহুদি লবিকে পাশ কাটিয়ে তার এই দুটি উদ্যোগ বাস্তবায়ন করা খুব সহজ ছিল না, কিন্তু তা করেছেন নিজের নির্বাহী ক্ষমতা বলে। ট্রাম্পের এই দুটি বিশেষ উদ্যোগ বাস্তবায়নে উপসাগরীয় কয়েকটি দেশকে অনেক মূল্য দিতে হয়েছে। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও কাতারকে যুক্তরাষ্ট্রের কাছ থেকে সমরাস্ত্র কেনা সহ নানা চুক্তির জন্য $৩ ট্রিলিয়ন বেশি ব্যয় করতে হবে। বিপুল অঙ্কের এই অর্থের মধ্যে সৌদি আরব $৬০০ বিলিয়ন এবং কাতার $১.২ ট্রিলিয়ন বেশি ব্যয় করবে। তবে দুঃখজনক বিষয় হচ্ছে, রিয়াদ ও দোহায় যখন সম্পদের এই উন্মত্ত প্রদর্শনী চলছে, তখন ইসরায়েল প্রতিদিনই গাজায় শত শত ফিলিস্তিনিকে হত্যা করে ১৯৪৮ সালে ফিলিস্তিনদের নাকবা বা মহাবিপর্যয়ের বার্ষিকী উদযাপনের আয়োজন সম্পন্ন করছে। ইসরায়েল একতরফাভাবে অস্ত্রবিরতি চুক্তি ভঙ্গ করার পর থেকে শত শত ফিলিস্তিনিকে হত্যা করছে প্রতিদিনই। ইহুদি বর্ণবাদী দেশটি গাজার খান ইউনিসে ইউরোপীয় হাসপাতালের কাছে বাংকার বিধ্বংসী বোমা বর্ষণ করে। এই হামলার লক্ষ্য ছিল বর্তমানে গাজায় হামাসের একজন শীর্ষ নেতাকে হত্যা করা। তবে তাকে হত্যা করা সম্ভব হয়েছে কিনা তা নিশ্চিত করেনি ইসরায়েলি বাহিনী। তেহরানে হামাসের শীর্ষ নেতা ইসমাইল হানিয়াকে যেভাবে হত্যা করা হয়েছে, একই পদ্ধতি অনুসরণ করে গাজায় অস্ত্রবিরতি নিয়ে আলোচনায় নিয়োজিত প্রবাসী হামাস নেতাদেরকে হত্যার চেষ্টা করেছিল ইসরায়েল। তারা অস্ত্রবিরতি আলোচনাকে ব্যবহার করে গুপ্ত হত্যার এই পরিকল্পনা বাস্তবায়ন করতে চায়। এভাবেই ইসরায়েল হামাসকে নেতৃত্ব শূন্য করে সংগঠনটিকে ফিলিস্তিনের মাটি থেকে নিশ্চিহ্ন করতে চায়। যুক্তরাষ্ট্র ভিয়েত কং গেরিলাকে যেভাবে নির্মূল করার কৌশল নিয়েছিল, একই কৌশলে হামাসকেও ধ্বংস করতে চায় ইসরায়েল।
হামাসের হাতে থাকা অবশিষ্ট জিম্মিদেরকে জীবিত ফেরত আনা ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর লক্ষ্য নয়। তার মূল লক্ষ্য হচ্ছে গাজাকে আবারও দখল করা। ফলে জিম্মিদের জীবিত ফেরত আনার উপর গুরুত্ব দিচ্ছেন না নেতানিয়াহু। সঙ্গত কারণেই তিনি জিম্মিদের পরিবার ও স্বজনদের দীর্ঘদিনের বিক্ষোভকে আমলে নিচ্ছেন না, বরং গাজায় হামলা জোরদারের নির্দেশ দিয়েছেন তিনি। এসব হামলায় জিম্মিদের কী পরিণতি হবে সেটা নেতানিয়াহুর বিবেচনার বিষয় নয়। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন গাজায় ইসরায়েলের অনুসরণ করা নীতিকে লজ্জাজনক বলে মন্তব্য করেছেন। অন্যদিকে স্পেনের প্রধানমন্ত্রী পেড্রো সানচেজ তার দেশের পার্লামেন্টে বক্তব্য দেওয়ার সময় ইসরায়েলকে গণহত্যাকারী রাষ্ট্র হিসেবে আখ্যায়িত করে বলেছেন, স্পেন এই ধরনের কোনো রাষ্ট্রের সাথে সম্পর্ক রাখে না। অথচ ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফরকালে গাজা ইসরায়েলের আচরণ নিয়ে তার কাছে কোনো দেশের একজন নেতাও একটি শব্দ উচ্চারণ করেছেন এমন কোনো খবর মিডিয়ায় আসেনি। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান, সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ কিংবা কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির মধ্যে কেউই ট্রাম্পের কাছে গাজার ফিলিস্তিনিদের দুর্দশা নিয়ে টু শব্দও করেননি। তাদের এই আচরণ ফিলিস্তিনিদের সাথে চরম বিশ্বাসঘাতকতা ছাড়া আর কি হতে পারে? তাদের এই আচরণ নতুন কিছু নয়। আরব শাসকদের ফিলিস্তিনিদেরকে পরিত্যাগ করার ইতিহাস অনেক পুরনো। একথা অস্বীকার করার উপায় নেই যে এবারের যুদ্ধে হামাস এবং হিজবুল্লাহকে অনেকটাই দুর্বল করতে পেরেছে ইসরায়েল। কিন্তু তারপরও হামাস লড়াই করে যাচ্ছে এবং গাজায় ইসরায়েলি সেনা হতাহতের ঘটনা ঘটছে নিয়মিতই। কোনো হামাস সদস্যই নিজের জীবন বাঁচানোর জন্য কোনো জিম্মিকে ফেলে চলে গেছেন এমন কোনো খবর এখনও মিডিয়ায় আসেনি। এত হত্যাকাণ্ড সত্ত্বেও গাজায় ফিলিস্তিনিদের প্রতিরোধের স্পিরিট সামান্যতম কমেনি। ইসরায়েলের নির্বিচার হামলা ও গণহত্যা ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের স্পিরিট ও মনোবলকে এখনও পরাজিত করতে পারেনি, বরং দিন দিন তা আরও শক্তিশালী হচ্ছে। ফ্রান্স ও আমেরিকার ঔপনিবেশিক বাহিনীর পরাজয়ের মতো ইসরায়েলি ঔপনিবেশিক বাহিনীর ঐতিহাসিক পরাজয়ও ঘনিয়ে আসছে সামনে। অবশ্য গাজা ও ভিয়েতনাম যুদ্ধের মধ্যে তুলনা করা চলে না। ভিয়েতনামে ৮ বছরে যুক্তরাষ্ট্র ৫০ লাখ টনের বেশি বোমা ফেলেছে। এটি দেশটিকে বিশ্বের সবচেয়ে বেশি বোমা হামলার শিকার ভূখণ্ডের তকমা দিয়েছিল। কিন্তু ইসরায়েল ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে চলতি বছরের জানুয়ারি পর্যন্ত গাজায় ১ লাখ টনের বেশি বোমা ফেলেছে। যুক্তরাষ্ট্র ভিয়েতনামের প্রতি বর্গ কিলোমিটারে ১৫ টন বোমা ফেলেছিল। অন্যদিকে গাজা উপত্যকায় প্রতি বর্গ কিলোমিটারে ২৭৫ টন বোমা ফেলেছে ইসরায়েল। ভিয়েতনাম যুদ্ধে অংশগ্রহণ করা একজন সাবেক মার্কিন মেরিন সেনা বলেছেন, আমাদেরকে এই শিক্ষা দেওয়া হয়েছিল যে সব ভিয়েতনামী তাদের এলাকা ছেড়ে চলে যাওয়ার জন্য মুক্ত, কিন্তু যারা থেকে যাবে তারা ভিয়েত কং গেরিলাদের অংশ হিসেবেই গণ্য হবে। তোমরা তাদেরকে খুঁজে বের করে হত্যা করবে এবং যত খুশি হত্যা করতে পারবে। এই ধরনের নির্দেশের কারণে ভিয়েতনামে মাইলাই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল, যেখানে কয়েক ঘন্টার মধ্যে ৫ শতাধিক নিরস্ত্র মানুষকে হত্যা করা হয়েছিল। ইসরায়েল গাজায় ভিয়েতনামের সেই নৃশংসতাকেও ছাড়িয়ে গেছে। ভিয়েতনাম যুদ্ধে অংশ নেওয়া আরেক মার্কিন সেনা বলেন, কমান্ডাররা নিহতদের লাশ গুনতে আসতেন। নারী ও শিশুসহ যারাই নিহত হতো তাদেরকে মৃত কমিউনিস্ট হিসেবে গণ্য করা হতো। আমাকে বলা হয়েছিল যে নিহত প্রতিজন আমেরিকানের বদলে আমরা যদি ১০ জন ভিয়েতনামীকে হত্যা করতে পারি তাহলে আমরা যুদ্ধে বিজয়ী হব। ভিয়েতনামের গ্রামাঞ্চলকে গেরিলা মুক্ত করতে সাধারণ মানুষকে একটি নির্দিষ্ট এলাকায় আটকে রাখা হতো। তাদেরকে খাবার দেওয়া হতো না। ফলে বর্তমানের গাজা উপত্যকার মতো ভিয়েতনামের মানুষও না খেয়ে মরেছে। অনেকে পালিয়ে গিয়ে ভিয়েত কং গেরিলাদের সাথে যোগ দেন। ফলে গ্রামাঞ্চল জনশূন্য হয়ে পড়ে। আর এই সুযোগে গেরিলারা গ্রামাঞ্চল পেরিয়ে একসময় শহরের কাছে চলে আসে এবং মার্কিন সেনাদের ওপর হামলা জোরদার করে। এতে শহরাঞ্চলে অবরুদ্ধ হয়ে পড়ে মার্কিন সেনারা এবং তাদের পরাজয় অনিবার্য হয়ে পড়ে। শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্র পরাজয়ের গ্লানি নিয়ে ভিয়েতনাম ছেড়ে চলে আসতে বাধ্য হয়।
ভিয়েতনামে মার্কিন বাহিনীর মতো গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর সেনারা গত ২০ মাসে নির্বিচারে হামলা, ধ্বংসযজ্ঞ ও গণহত্যা চালিয়েও হামাস সহ ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদেরকে নির্মূল করতে পারেনি। খাদ্য, পানি ও বিদ্যুৎ সরবরাহ বন্ধ করেও ফিলিস্তিনিদেরকে গাজা থেকে সরাতে পারেনি। ফলে ইসরায়েল ইতোমধ্যেই হেরে গেছে গাজার চলমান যুদ্ধে, কিন্তু সেটা এখনও তারা অনুধাবন করতে পারেনি বলে মনে করেন খ্যাতিমান সাংবাদিক ও মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতির বিশ্লেষক ডেভিড হার্স্ট। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিটিভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।